মাত্র 719 বর্গ কিলোমিটার আয়তনের একটি দেশ সিঙ্গাপুর। এই দেশটির স্বাধীনতার বয়স মাত্র 59 বছর। The hostility between Singapore's ethnic Chinese and Malays finally erupted into violent clash. স্বাধীনতার শুরুতে সিঙ্গাপুরকে বলা হতো স্লাম সিটি, অর্থাৎ বাংলায় বললে অনেকটা বস্তি শহর বলা যায়। কিন্তু সেই সিঙ্গাপুর এখন বিশ্বের চতুর্থ বৃহত্তম ধনী দেশ। সিঙ্গাপুর শুধু বিশ্বের শীর্ষস্থানীয় ধনী দেশই নয়, বরং অন্যতম নিরাপদ ও বসবাসযোগ্য দেশ সিঙ্গাপুর। সিঙ্গাপুর 1965 সালের 9 আগস্ট মালয়েশিয়ার কাছ থেকে স্বাধীনতা অর্জন করে। পরিসংখ্যান নিয়ে কাজ করা জার্মান ভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম স্ট্যাটিস্টা 2022 সালের তথ্য অনুযায়ী সিঙ্গাপুরের মোট জনসংখ্যা 57 লাখের মতো। দেশটিতে প্রাকৃতিক সম্পদ ছিল না বললেই চলে। এমন একটি দেশ ঠিক কোন উপায়ে স্লাম সিটি থেকে উন্নয়নের শিখরে আহরণ করলো, কিভাবে হলো বিশ্বের চতুর্থ মাথাপিছু আয়ের দেশ, কিভাবে হয়ে উঠলো 466 বিলিয়ন ইউএস ডলারের মালিক? আলাদিনের চেরাগ নাকি টেকসই পরিকল্পনা? স্বাধীনতা অর্জনের 40 থেকে 50 বছরের মধ্যে সিঙ্গাপুর কিভাবে ঈর্ষণীয় রকমের বিশ্বের প্রথম সারির ধনী দেশ এবং এশিয়ার সেরা দেশ হয়ে উঠলো, সেই প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব আজকে আমরা এই ভিডিওতে। তো সম্পূর্ণ ভিডিও জুড়েই সঙ্গেই থাকুন। প্রথমেই বলি সিঙ্গাপুরের ইতিহাস। সিঙ্গাপুর নামটি এসেছে মালয়েশিয়ান শব্দ সিঙ্গাপুরা থেকে, যার অর্থ সিংহের শহর। ব্রিটিশরা 1867 সালে এই সিংহের শহর বা সিঙ্গাপুরে নিজেদের কলোনি তৈরি করে, কিন্তু 1945 সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলে ব্রিটিশরা সিঙ্গাপুরকে শাসন করতে শুরু করে। সেই সময় তারা এই ছোট্ট আয়তনের দ্বীপটিকে বিশ্বের প্রধান নৌবাহিনীর ঘাঁটি বানিয়েছে, যার কারণে সিঙ্গাপুরকে তখন জিব্রাল্টার অব দ্য ইস্ট বলা হতো। 1963 সালের 6 আগস্ট ব্রিটিশরা যখন এশিয়া অঞ্চল থেকে পুরোপুরি চলে যায়, তখন তারা অনেকগুলো দেশকে স্বাধীনতা দেয়। সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সহ আশেপাশের বেশ কয়েকটি দেশ সেই তালিকায় রয়েছে। স্বাধীন হওয়ার সঙ্গে সঙ্গে সিঙ্গাপুর মালয়েশিয়া ফেডারেশন একীভূত হয়ে 1963 সালের 16 সেপ্টেম্বর মালয়েশিয়া গঠন করা হয়। তবে সিঙ্গাপুরের ক্ষমতাসীন পিপলস অ্যাকশন পার্টি এবং মালয়েশিয়ার জোট পার্টির মধ্যে সামাজিক অস্থিরতা ও বিরোধের কারণে সিঙ্গাপুরকে মালয়েশিয়া থেকে আলাদা করা হয়। মানে এক প্রকার জোর জবরদস্তি সিঙ্গাপুরকে আলাদা করে দেওয়া হয় মালয়েশিয়া থেকে। A Malay Malaysia, where the Malays are on top, in charge of everything. We wanted gradually, not immediately, a Malaysian Malaysia, where as citizens we share the burden and the rewards. ফলে 1965 সালের 9 আগস্ট না চাওয়া সত্ত্বেও সিঙ্গাপুর একটি স্বাধীন প্রজাতন্ত্রে পরিণত হয়। স্বাধীনতার শুরুতে সিঙ্গাপুরের অবস্থা কিন্তু খুবই করুণ অবস্থার ভেতরে ছিল, কেননা সিঙ্গাপুরে শিক্ষার হার ছিল তখন মাত্র 17%। পাশাপাশি আফিমের নেশা, প্রভার্টি, প্রস্টিটিউশন এবং বেকার জনসংখ্যার হার ছিল বিপদ সীমার উপরে। জনজীবনের মান তখন ব্যাপক নাজেহাল ছিল সিঙ্গাপুরে। সিঙ্গাপুরের তৎকালীন প্রধানমন্ত্রী এবং অবিসংবাদিত নেতা লি কুয়ান ইউ বিশ্ব মিডিয়ার সামনে সেদিন অশ্রুসজল হয়ে বলেছিলেন তিনি জানেন না সিঙ্গাপুরকে অর্থনৈতিকভাবে সচ্ছল করে তুলবেন কিভাবে বিশ্বের বুকে, কিন্তু তিনি প্রতিজ্ঞা করেছিলেন তিনি এটা করবেনই। যেখান থেকে মূলত শুরু হয় সিঙ্গাপুরের উন্নত হওয়া যাত্রা। From the lack of land in high density, but with some hefty government purchasing power, they did the impossible. আসুন আমরা দেখে নিই লি কুয়ানের উন্নত দেশ হবার স্বপ্ন কিভাবে বাস্তবায়িত হয়েছিল। This was a mud-flat swamp. Today, this is a modern city. লি কুয়ান ইউ টানা 3 দশক সিঙ্গাপুরের ক্ষমতায় ছিলেন। দেশকে গড়ার স্বপ্ন তিনি নিজে দেখেছেন, সেই স্বপ্ন দেখিয়েছেন পুরা জনগোষ্ঠীকে। তিনি কঠোর, সুশৃঙ্খল ও স্থিতিশীল শাসনের মাধ্যমে সিঙ্গাপুরকে তৃতীয় থেকে প্রথম বিশ্বে নিয়ে যান। একক নেতা হিসেবে তিনি বদলে ফেলেছিলেন পুরো সিঙ্গাপুরকে। মাত্র 25 বছরে তিনি পাল্টে ফেলেন সিঙ্গাপুরের চিত্র। লি কুয়ান যখন স্বাধীন সিঙ্গাপুরের দায়িত্ব নেন, তখন দেশটির মাথাপিছু আয় ছিল মাত্র $500। এখন তা 8 গুণ বেড়ে হয়েছে $4000 উন্নত হয়েছে। কিন্তু বিশ্ব মিডিয়ার সামনে শক্ত প্রতিজ্ঞা করা লি কুয়ান ইউ ছিলেন জেদি একজন নেতা। যে কোনো দেশ পরিচালনায় প্রয়োজন হয় দক্ষ জনশক্তির এবং সুন্দর পরিবেশের, কিন্তু শিক্ষার মান কম থাকায় সে দক্ষ জনগোষ্ঠী সিঙ্গাপুরে ছিল না, এবং অবকাঠামোর ঘাটতির জন্য সেই পরিবেশও ছিল না সিঙ্গাপুরের। এছাড়াও দেশটি ছিল না কোনো নিজস্ব আর্মি। আবার 2 শক্তিশালী প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া কর্তৃক কোণঠাসা ছিল সিঙ্গাপুর। সঙ্গে মরার উপর খাড়ার ঘা হিসেবে সিঙ্গাপুরের মধ্যে অন্তর্ভুক্ত ছিল চায়না, মালয়েশিয়ান ও ইন্দোনেশিয়ান জনগোষ্ঠী, যার কারণে সিঙ্গাপুরের জনগণও একতাবদ্ধ ছিল না। দারিদ্রতা, দুর্নীতি, দাঙ্গার কারণে সিঙ্গাপুরের সমস্যা বেড়েই যাচ্ছিল। লি কুয়ান ইউ প্রথমে এই সকল সমস্যা চিহ্নিত করেছেন, সঙ্গে সমস্যার সমাধানের তিনি দেখিয়েছেন নেতৃত্ব।
কেননা বিশ্ব মিডিয়ার সামনে প্রতিজ্ঞা করা নেতাটি হার মানেননি কখনো, আর এই মানসিকতা তিনি সকল সিঙ্গাপুরবাসীর মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন। তিনি উন্নত দেশ গড়ার স্বপ্ন দেখিয়েছিলেন, আর সেই মানসিকতা তিনি ছড়িয়ে দিয়েছেন প্রতিটি নাগরিকের মাঝে। আসুন আমরা এবার জেনে নেই যে সিঙ্গাপুরের অর্থনৈতিক উত্থান আসলে কিভাবে হয়েছিল। লি কুয়ান যে স্বপ্ন দেখেছিলেন সেই ধারাবাহিকতায় তিনি শুরু করেন ব্যাপক উন্নয়ন সংস্কার। প্রথমে তিনি মার্কিন ঘেঁষা অর্থনীতি ও মুক্তবাজার অর্থনীতি গ্রহণ করেন, যার ফলে সিঙ্গাপুরের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র, বিশ্ব ব্যাংক ও IMF এর মতো আর্থিক প্রতিষ্ঠান থেকে সুযোগ সুবিধা পেতে শুরু করেন। তিনি এই প্রতিষ্ঠানগুলো থেকে প্রচুর অর্থ সাহায্য ও ঋণ পেতে থাকেন। দেশের ঝিমিয়ে থাকা সমুদ্র বন্দরকে আবারও নতুন রূপে ঢেলে সাজান। ফলে ইউরোপ এশিয়ার বাণিজ্যিক জাহাজগুলো ট্রানজিট হাব হিসেবে বেছে নেয় সিঙ্গাপুরের সমুদ্র বন্দরকে। জাহাজগুলোর বিরতি নেওয়া থেকে শুরু করে খাবার ও প্রয়োজনীয় জ্বালানি সংগ্রহ করা পর্যন্ত যাবতীয় কাজ সম্পূর্ণ হতো এখানে। ফলে বন্দর থেকে বিপুল পরিমাণ অর্থ আয় করে সিঙ্গাপুর। দেশের জন্য প্রয়োজনীয় অর্থের যোগান খুব সহজেই পাওয়া শুরু হয়। লি কুয়ানের এই সিদ্ধান্তর ফল এখনো ভোগ করছে সিঙ্গাপুরবাসী। যেমন আকাশ পরিবহনের বাণিজ্যিক অর্থ বিশ্লেষণকারী প্রতিষ্ঠান OAG 2023 সালের জুলাইয়ের তথ্য মতে আন্তর্জাতিক ফ্লাইট ক্যাটাগরিতে সিঙ্গাপুরের চাঙ্গি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বিশ্বের 7ম অবস্থানে রয়েছে। দেশটির জাহাজ শিল্পের খ্যাতিও রয়েছে বিশ্বজোড়া। তেল উৎপাদন না করলেও সিঙ্গাপুর বিশ্বের অন্যতম তেল সরবরাহ কেন্দ্র। 2024 সালে দেশটির মোট জিডিপিতে তেল শিল্পের অবদান ছিল 5%। একটি রাষ্ট্র পরিচালনার জন্য সর্বপ্রথম প্রয়োজন একটি শক্তিশালী দক্ষ জনবল। তাই লি কুয়ান ইউ বাছাই করে নেন তার দেশের কিছু দক্ষ ও মেধাবী মানুষকে। শিক্ষা খাতে তিনি ব্যাপক বিনিয়োগ শুরু করেন। তিনি প্রতিটি স্কুল কলেজের অবকাঠামো উন্নয়নের পাশাপাশি শিশু, যুবক ও তরুণদের শিক্ষা নিশ্চিত করেন। এজন্য প্রণয়ন হয় দীর্ঘমেয়াদী পরিকল্পনায়, গড়ে ওঠে দক্ষ সরকার ব্যবস্থা। মানুষের মধ্যে সততার গুণকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছিলেন লি কুয়ান, কারণ একজন সৎ লোককে দিয়ে কোনো ধরনের ক্ষতি সাধন করা সম্ভব নয়, সম্ভব কিন্তু উন্নতি। দেশের দুর্নীতি দমন করার জন্য তিনি দেশের সরকারি সকল কর্মীদের বেতন বোনাস বাড়িয়ে দিয়েছিলেন প্রচুর পরিমাণে। ফলে দুর্নীতির বিষয়টা এই দেশে কিন্তু বর্তমানে নেই বললেই চলে। এরপর লি কুয়ান হাতে নিয়েছিলেন পরিকল্পিত নগরায়ন ও উন্নত অবকাঠামো বিনির্মাণ। আগে বলেছি সিঙ্গাপুর ছিল স্লাম সিটি বা বস্তির শহর। সেজন্য হাউজিং অ্যান্ড ডেভেলপমেন্ট বোর্ড গঠন করেন লি কুয়ান ইউ। সর্বপ্রথম সিঙ্গাপুরের সকলের জন্য নিশ্চিত করেন সরকারি আবাসন। তার ধারণা ছিল এই শহরে যখন কেউ একটি বাড়ির মালিক হবে তখন সেই শহরের প্রতি তার দায়িত্ব ও মমতাবোধ আরো বেশি সৃষ্টি হয়ে যাবে, যা আরো সহজে এগিয়ে নেবে সিঙ্গাপুরকে। এই জন্যই দেশটিতে শতভাগ মানুষের সুস্থ আবাসন ব্যবস্থা নিশ্চিত করেছে সিঙ্গাপুর। ফলে দেশটির 95% লোকই থাকে কিন্তু সরকারি আবাসনে। অন্যান্য পরিকল্পনার মতো লি কুয়ানের প্রধান লক্ষ্য ছিল একটি সুস্থ স্বাভাবিক দেশ তৈরি করার, যার জন্য মনোযোগ দিলেন পরিকল্পিত সুস্থ নগরায়নের দিকে। তাই পুরো শহরে সবকিছুর যোগান যেন সহজে পাওয়া যায় তা নিশ্চিত করে তিনি নতুন করে পরিকল্পিত নগর সাজান। কেবল আকাশচুম্বী অট্টালিকা বানাননি লি কুয়ান ইউ, এরই পাশাপাশি প্রতিটি অট্টালিকার সাথে রেখেছেন একটি করে খেলার মাঠ এবং বিনোদনের প্রয়োজনীয় জায়গা। পাশাপাশি তিনি চালু করেন উন্নত পরিবহন ব্যবস্থা। সিঙ্গাপুরের বাস ও পাতাল রেল সহ সব ধরনের সরকারি পরিবহন ব্যবস্থা সর্বাধুনিক প্রযুক্তি দিয়ে গড়ে তোলেন। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের তুলনায় এসব পরিবহনে যাতায়াত ও মালামাল আনা নেওয়া অনেক সস্তা। মহাপরিকল্পনা হিসেবে নিশ্চিত করেন রাষ্ট্রীয় মালিকানাধীন জমির সর্বোৎকৃষ্ট ব্যবহার। এর জন্য 10 থেকে 15 বছরের মধ্যে মধ্যমেয়াদী ভূমিনীতি পরিকল্পনা হাতে নেওয়া হয়েছিল এবং প্রতি 5 বছর পর পর সেই পরিকল্পনা কতটুকু বাস্তবায়ন হয়েছে তা সরকারের সর্বোচ্চ পর্যায়ের পরিষদে পর্যালোচনা করা হতো। সিঙ্গাপুরের নিজস্ব আর্মি ছিল না, সেটা নিশ্চিত করতে তিনি 17 থেকে 25 বছর বয়সী যুবকদের আর্মি ট্রেনিং বাধ্যতামূলক করে দেন। তারা 2 থেকে 5 বছর সেনাবাহিনীর সঙ্গে দেশের নিরাপত্তা নিশ্চিত করে। সিঙ্গাপুরের মেধাবী তরুণদের মধ্যে অনেকেই
সরকারি বৃত্তি নিয়ে বিদেশে উচ্চশিক্ষা অর্জন করতে যায়, বৃত্তি প্রাপ্তির শর্ত অনুযায়ী বাধ্যতামূলকভাবে তাদের দেশে ফিরে নির্দিষ্ট কয়েক বছর সরকারি চাকরি করতে হয়। এই যে তরুণরা বেড়ে উঠেছে এবং তাদেরকে সম্পদের মতো সিঙ্গাপুর ব্যবহার করেছে, তাই এই সম্পদশীল তরুণরা যেন মাদকের মতো বিপথে না যেতে পারে, সেজন্য বিশ্বের সবচেয়ে কঠোরতম মাদক বিরোধী আইনও রয়েছে কিন্তু সিঙ্গাপুর। দেশটিতে আধা কেজির বেশি গাঁজা বা 15 গ্রাম হেরোইন পাওয়া গেলে মৃত্যুদণ্ডের বিধান কিন্তু রয়েছে। 2023 সালের জুলাইয়ের শেষ সপ্তাহ ও চলতি মাসের প্রথম সপ্তাহে এক নারী সহ দেশটিতে 3 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে মাদক পাচারের দায়ে। অর্থাৎ দ্বীপ রাষ্ট্রটি মনে করে তাদের সমাজ ব্যবস্থা ধ্বংস করে দিতে পারে মাদক। কোন স্থানে মাদকের ব্যবসা রমরমা হলে সেখানকার অধিবাসীদের মধ্যে তার প্রভাব পড়ে, বিশেষ করে সেখানকার তরুণ সমাজের মধ্যে মাদকের দিকে ঝুঁকে পড়ার কিন্তু সম্ভাবনা বেশি থাকে, যেই সম্ভাবনা কিন্তু সমাজকে ধ্বংস করে দিতে পারে। পরিষ্কার পরিচ্ছন্নতায় উন্নত সিঙ্গাপুর। আইন শৃঙ্খলা, অর্থনৈতিক উন্নতি ছাড়াও সিঙ্গাপুর পরিষ্কার পরিচ্ছন্নতা ও বিভিন্ন রুলস এন্ড রেগুলেশনের জন্য বেশ সুনাম অধিকার রয়েছে। যেমন সিঙ্গাপুরে প্রকাশ্যে যেখানে সেখানে থুতু ফেলা কিন্তু অপরাধমূলক কাজ। যেখানে সেখানে থুতু ফেললে তাকে প্রচলিত আইন অনুসারে সাথে সাথে জরিমানা করা হয়। আপনারা শুনলে অবাক হবেন, সিঙ্গাপুরে কিন্তু চুইংগাম ব্যান করা হয়েছে। চুইংগাম খেলে সেটা যেখানে সেখানে থুতুর মতো ফেলা হয়, সেজন্য সিঙ্গাপুরে 1971 সালে চুইংগামকে ব্যান ঘোষণা করা হয়। পরে সিগারেটের দাম আকাশচুম্বী এবং এদেশে প্রতিটি সিগারেটের গায়ে সিল মারা থাকে। সরকার কর্তৃক অনুমতিবিহীন বেআইনি সিগারেট খাওয়াও এখানে অপরাধ হিসেবে গণ্য করা হয়। সিঙ্গাপুরে যত্রতত্র প্রকাশ্যে ধূমপানও করা যায় না। ধূমপানের জন্য কিছু নির্দিষ্ট জায়গায় সাইন ঝুলিয়ে মার্ক করে দেওয়া হয়েছে, এর বাইরে ধূমপান করা অপরাধ। বর্তমানে বৈশ্বিক অর্থনীতিতে বাঘ হিসেবে পরিচিত পেয়েছে সিঙ্গাপুর। পাশাপাশি যে কোনো দেশের চাইতে মোট জিডিপির দিক থেকে সিঙ্গাপুর এশিয়া মহাদেশে রয়েছে 1 নম্বরে। বিশ্বে মাথাপিছু আয়ের দিক দিয়ে তৃতীয় সর্বোচ্চ স্থানীয় দেশ হলো সিঙ্গাপুর। প্রতি বছর 9 আগস্ট এই দ্বীপ রাষ্ট্রটির স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। এই দিনটিতে তারা প্রতি বছর জানিয়ে দেয় দেশটির বেড়ে ওঠার গল্প। অতীতকে তারা কখনো ভুলে না, শ্রদ্ধা আর গর্বের সঙ্গে দিনটিকে স্মরণ করে। স্বাধীনতা শব্দটি যে কোনো জাতির জন্য গৌরব এবং মর্যাদা। বহু রক্ত আর প্রাণের বিনিময়ে আসে স্বাধীনতা, আর সেটার মর্যাদা কিভাবে রাখতে হয় সেটা জানিয়ে দেয় সিঙ্গাপুর নামক ছোট্ট এই দেশ। সিঙ্গাপুরের স্বাধীনতা কিছুটা ব্যতিক্রমী, অর্থাৎ সিঙ্গাপুর হচ্ছে সিনেমার নায়কের মতো সেই দেশটি, যাকে মালয়েশিয়া ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবার পরও সে কঠোর পরিশ্রম করে পরিণত হলো এক স্বপ্নের মহানায়ক। এই ছিল সিঙ্গাপুরের এশিয়ার 1 নম্বর ধনী দেশ হবার পিছনের তথ্য। ভিডিওটি ভালো লেগে থাকলে এবং এই ধরনের ইনফরমেটিভ কন্টেন্ট রেগুলার পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।